প্রথম ধাপের ছোট্ট একটা মিনি ট্রেইলার দেখাইছিল, আর আজকে শুরু করেছে ফাইনাল খেলা। আসলে মাইরের উপর ওষুধ নাই, আর বাঙালি জাতি বা মুসলিম জাতি যতক্ষণ কিল না খায় নিজের পিঠে, ততক্ষণ মনে হয় সচেতনতা আসে না। নিজের মাতৃভূমিকে প্রটেক্ট করার জন্য এই জিনিসগুলো খুবই জরুরি। এবং এই ফজলুরকে তওবা করে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, এবং জামাত শিবির সহ বাংলাদেশের যেই সকল ছাত্র জনতাকে কটূক্তি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে স্যালুট দিতে হবে এই ফজলুর রহমানকে। আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলছি, আপনি ক্ষমা না চাইলে এদেশের কেউ আপনাকে ক্ষমা করবে না। এবং এই ফজলুরকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে, এই ফজলুরকে বিএনপি থেকে পদত্যাগ করাতে হবে, তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে জেলের মধ্যে নিতে হবে। কারণ জুলাই বিপ্লব নিয়ে ধান্দাবাজি করার কোনো সুযোগ এদেশের কাউকে আমরা দেই নাই। তারা আজকে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে এর শাস্তি পেতেই হবে এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হঠাৎ ফজলুর মোবাইলে হাসিনার কল, অবাক করা ঘটনা। হঠাৎ ফজলুর মোবাইলে হাসিনার কল, অবশেষে আপনি আমাকে ফোন দিলেন। 16 বছর তো আপনি আমাকে ফোন দিলেন না। আওয়ামী লীগ পুরো টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে। বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান। বর্তমান বিএনপি ইজ নট বিএনপি। বিএনপি বিকাম ভারতীয় ন্যাশনালিস্ট পার্টি। যেই দেশে বিএনপি আছে ওই দেশে আর শত্রুর দরকার নাই। এবং কুমিল্লা 6 আসনের এমপি আকম বাহারউদ্দিন এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা, এই বাবা মেয়ে দুজনই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি। এবং এই ফজলুরকে তওবা করে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, এবং জামাত শিবির সহ বাংলাদেশের যেই সকল ছাত্র জনতাকে কটূক্তি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে স্যালুট দিতে হবে এই ফজলুর রহমানকে। আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলছি, আপনি ক্ষমা না চাইলে এদেশের কেউ আপনাকে ক্ষমা করবে না। এবং এই ফজলুরকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে, এই ফজলুরকে বিএনপি থেকে পদত্যাগ করাতে হবে, তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে জেলের মধ্যে নিতে হবে। কারণ জুলাই বিপ্লব নিয়ে ধান্দাবাজি করার কোনো সুযোগ এদেশের কাউকে আমরা দেই নাই, সেটা কোনো রাজনৈতিক দল করতে পারবে না। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, উনি পারলে আসুক আমার সামনে। আমি নিশ্চিত করে বলছি এই ফজলুর রহমান বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত, এবং তার বেতন ভাতা ওই শেখ হাসিনার বিশেষ এজেন্টদের মাধ্যমেই দেওয়া হচ্ছে। বাংলাদেশে চেকাচেকি করবেন না। এই বাংলাদেশে তোমার চেকাচেকির জন্য দেশটা স্বাধীন হয় নাই। ওই চেকাচেকি শেখ হাসিনা করেছিল 16 বছর, কোনো মুক্তি হয় নাই। এ বাংলাদেশে ইসলামী মূল্যবোধের শক্তি থাকবে, এদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল করবে, এদেশের মানুষগুলো ছাত্র জনতা জীবন দিয়েছে, তারা নতুন রাজনীতি করবে। তোমার ওই পুরাতন রাজনৈতিক জায়গায় যদি সংস্কার করে টিকতে না পারো তাহলে তোমাদের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। বিএনপিকেও একটা কথা বলি, আওয়ামী লীগ কিন্তু অনেক ইস্যুগুলোকে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে ভিন্ন লাইনে যাওয়ার চেষ্টা করেছে। বামদের খপ্পরে পড়ে ইনিয়ে বিনিয়ে ফজলু ইস্যু, দেশ বিরোধী যে সকল নেতা আছে তাদের ইস্যুকে ধানা চাপা দিবেন না, তাহলে কিন্তু ওই যে মানে কি বলে ভাঙা শামুকে পাও কেটে যায়, সেই রকম অবস্থা কিন্তু বিএনপির হবে ক্ষমতায় যাওয়ার আগেই। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কত বড় ধুরন্ত, কত বড় টাউট, কত বড় মিথ্যুক, সেটা আজ আবার প্রমাণ করলেন সাংবাদিকদের সামনে বক্তব্যের সময়। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে আপনি জুলাই বিপ্লবকে কেন কালো শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন এবং কালো শক্তি 5ই আগস্ট সংগঠিত করেছে, এই মন্তব্যের জবাব দিন। উত্তরে তিনি বললেন তিনি এ ধরনের কোনো বক্তব্যই দেননি, এটা ইউটিউবের বানানো বক্তব্য, এটা তিনি পূর্ণাঙ্গ শুনতে বলেছেন। কত বড় জাহেল হলে মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে, যার বক্তব্য সমগ্র বাংলাদেশের নিউজ পত্র পত্রিকা ইউটিউব সব জায়গায় স্পষ্ট তিনি বলেছেন এই 5ই আগস্ট সংগঠিত করেছে একটি কালো অপশক্তি, এবং এই অপশক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, এবং সেটাই আরও একবারিয়ে কাজ করেছেন জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। এবং তিনি এই মন্তব্য করেছেন যে সার্জিস হাসনাত এরা সবগুলোই জামাত শিবিরের প্রোডাক্ট হিসেবে এই জায়গায় কাজ করেছেন, তাদেরকে এখন আর নেতা বলা যাবে না, বলতে হবে অভিনেতা। এতখানি লম্বা বিশ্লেষণের পরে উনি আবার জাতির কাছে মিথ্যাচার করছে, এই ধরনের বক্তব্য উনি দেয়ই নাই। তো কত বড় যে মিথ্যুক, কত বড় টাউট, কত বড় বয়োজ্যেষ্ঠ হওয়ার পরেও নিজেকে মুক্তিযোদ্ধার একটা হোলসেলার হিসেবে দাবি করার পরেও তিনি কিভাবে জাতির কাছে এরকম মিথ্যাচার করতে পারেন, আমি তীব্র নিন্দা জানালাম। আমি এতদিন জানতাম লোকটা ব্যবসা করছে, রাজনীতিটাকে ব্যবহার করছে, বিএনপির কাজে চড়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আজ দেখছি তিনি এই জায়গায় চরম মিথ্যাচারের জায়গায় অবস্থান করছে, যেটা একজন অ্যাডভোকেট কিংবা একজন একটা দলের চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে এতটা মিথ্যাচার খাটে না। আপনি জাতির কাছে ক্ষমা চান, আপনি জাতির কাছ থেকে নতুন করে তওবা করে তারপর রাজনীতি করুন ফজলুর রহমান। আপনি জনগণের কাছে বলুন আমি ফজলুর রহমান পাগল হয়ে গিয়েছি, ভুলবশত আমার ব্রেন কাজ করে নাই, তাই আমি আপনাদেরকে উল্টাপাল্টা বলেছি। আসলে এই জুলাই বিপ্লব সঠিক ছিল, এই কাজে অংশগ্রহণ করেছে জামাত শিবির, তাদেরকে আমি স্যালুট জানাই। এই ধন্যবাদটা আপনি জাতির কাছে দিয়ে মাপ চান, তাহলেই আপনি পূর্ণাঙ্গ মাপ পাবেন। আপনি মাপ চান যে এই জুলাই বিপ্লব করেছে শহীদ যোদ্ধারা, এই জুলাই বিপ্লব করেছে আহত ব্যক্তিরা, এই জুলাই বিপ্লব করেছে ছাত্র জনতা, সেটা বলে আপনি স্যালুট দেন, আপনি মাপ চান, জনগণ হয়তো আপনাকে মাপ করবে। উল্টো আপনি মাপ না চেয়ে আপনি জনগণকে বিভ্রান্ত করছেন,
আমি তো অনেক আগেই বলেছি বিএনপির উচিত ছিল এই লোকটাকে সবার আগে বহিষ্কার করা। শুধু তাকে বহিষ্কার নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছত্র ছায়া এসে 5ই আগস্টের পরে যারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অতি দরদ নিয়ে মাঠে নেমেছে, এই সবগুলো ধান্দাবাজকে অতি দ্রুত গ্রেপ্তার করা এবং বহিষ্কার করা উচিত ছিল। রাষ্ট্রের উচিত ছিল তাদেরকে গ্রেপ্তার করা। কেন বলছি এই কথা? আমরা জুলাই বিপ্লবকে করেছি বাংলাদেশের সমগ্র মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। এটা কোনো কালো শক্তি, এটা কোনো অপশক্তি ছিল না। এটা সমগ্র মানুষ প্রকাশ্যে আন্দোলন করেছে। এই জুলাই বিপ্লবে 2000 মানুষ দিবালোকের মতো শহীদ হয়েছে। আবু সাইদ মুগ্ধ তারা বুক চিতিয়ে দিয়ে তারপরে শহীদ হয়ে গিয়েছে। আর বলছেন অপশক্তি, কালো শক্তি, জামাত শিবির। আপনি বলছেন জুলাই বিপ্লব, ছাত্র জনতা তাদেরকে নেতা বলতে পারবেন না, অথচ এই নেতাদের গুণে আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা আজকের কম বেশি জামিন পাচ্ছে, মুক্তি পাচ্ছে, জেল জুলুম থেকে মুক্তি পাচ্ছে। কৃতজ্ঞতা এত দ্রুত মানুষ কেমনে ভুলে যায়? এত দ্রুত মানুষ কিভাবে নেমো খারাম হয়? মাত্র একটা বছর পার করতে পারলেন না, তার মধ্যেই ছাত্র জনতাকে বিতর্কিত করছেন, মন্তব্য করছেন, তাদেরকে বলছেন, গালিগালাজ করছেন, রাজাকার বলছেন, আলবদর আল শামস বলছেন, আর ইনিয়ে বিনিয়ে আপনি কে কোন জায়গায় বক্তব্য দেয় তাদেরকে দোষারোপ করছেন, আমাদেরকে দোষারোপ করছেন। এইসব বিএনপির উচিত এই সকল দুষ্ট লোকগুলোকে দ্রুত আজকের বহিষ্কার করে দেয়া এবং ভালো মানুষ নিয়ে রাজনীতি করা। আওয়ামী লীগ এবং বিএনপি তারা একত্র হয়ে, আওয়ামী লীগ পুরো টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে। বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান। বর্তমান বিএনপি ইজ নট বিএনপি। বিএনপি বিকাম ভারতীয় ন্যাশনালিস্ট পার্টি। যেই দেশে বিএনপি আছে ওই দেশে আর শত্রুর দরকার নাই। বিএনপি যদি কোনো অবস্থাতে বাংলাদেশে সরকার গঠনের সুযোগ পায়, এই বিএনপি হাসিনা ভারতকে যতটুকু না দিয়েছে তার 3 গুণ দিয়ে দেবে। কেন জানেন? ভারতের আনুগত্য, ভারতের কমিটমেন্ট নেওয়ার জন্য, সো দ্যাট দে ক্যান কন্টিনিউয়াসলি হোল্ড ইনটু দ্য পাওয়ার। দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা কথা বলি, বিএনপি দাবি করে তারা অত্যন্ত জনপ্রিয় দল। আমি অস্বীকার করি না বিএনপির জনপ্রিয়তা আছে, কিন্তু একটা কথা, গত 16 বছরে বিএনপি ফেল করছে এভরি স্টেপ অফ দেয়ার লাইফ। গত 16 বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ফেল করছে। বেগম জিয়া অসুস্থ, হাজতে গেছে, বেগম জিয়াকে হাজত থেকে বের করার জন্য একটা আন্দোলন বিএনপির কেউ পারফর্ম করে নাই। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলে রাখি, তারেক রহমান এবং বেগম জিয়াকে যদি দিনে দুপুরে খুন করা হয়, এই খুনের বিচার বিএনপি চাইবে না। আপনারা ধান্দায় আছেন বিএনপি আপনাদেরকে ভারত খাদাও, আপনাদেরকে দেশে নিরাপত্তাই না দেবে। ইউ আর ড্রিমিং, ইউ আর ইন এ ড্রিম। কোন শয়তানের মাথায় টুপি পরাইয়া যদি বলে সে জানাজা ইমামতি করবে এবং মৃত ব্যক্তি জান্নাতে যাবে, আপনারা বিএনপির মাথায় জোর কইরা টুপি পরাইয়া যদি বলেন জাতীয়তাবাদ আনবে, আপনাদের জায়গা জাহান্নামের চৌরাস্তায়। জীবনে আপনারা জান্নাতে যাবেন না। এই যে বিএনপির যেসব গোরখোদক আব্বাস, মির্জা ফাক, কৈশোরগঞ্জের ফজা, আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, সামাও বায়ের, রুমিন ফারহানা, এরা পারে, এরা সব বেইমানের গোষ্ঠী, এরা সবাই সোশ্যাল প্রস্টিটিউট। এদেরকে দিয়ে সোশ্যাল প্রস্টিটিউশন চলবে, এদেরকে দিয়ে দেশ চালানো চলবে না। দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ এবং বিএনপি তারা একত্র হয়ে, আওয়ামী লীগ পুরো টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে। এই কুত্তার বাচ্চা বিএনপি যেটা এখন চালাচ্ছে, এরা কোনো বিএনপি না, এরা কোনো সুসন্তান না। দে বিকাম ডেভিল, দে বিকাম চারস। এরা কোনোদিন বাংলাদেশের সন্তান হইতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিএনপি তৈরি করে গেছে, আমি ওই বিএনপি চাই, ওই বিএনপিকে আমি মাঠে চাই। কিন্তু বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান। এই বাল দিয়া রান্নাঘর সাফ করা চলবে, কিন্তু প্রাসাদ গড়া চলবে না। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটা, এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই, এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি না। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই। আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যায়। সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। আজ এই ঘটনার প্রায় 2.5 বছর কেটে গেছে। এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে, কাদের কাদের সাথে এরকম কাজ করছে। এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে। কথায় আছেন আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আমি তৌহিদ আফ্রিদিকে মাফ করে দিছি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মাফ করে নাই। আজ থেকে 2.5 বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ভিডিওটি তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই, যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয়, দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন, আফ্রিদি ব্রো তো খুব
খুব রাগান্বিত হয়ে গেছে। আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন, আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দিই। পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলিট করতে পারবেন না। তো আমিও আশায় আছি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলিট করতে, আমি ডিলিট করে দিব। দুপুরবেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া। সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন, আপনি একটু ডিবি অফিসে আসেন, আপনি এখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিওগুলো বানাবেন না। তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ দেখাইছে ডিবি অফিসের মধ্যে, সেহেতু আর কোনো ঝামেলা নাই, পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না। এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি, ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে, আমি কি করব? সবাই বললো তুমি যাও গিয়ে ওইখানে একটা মুসলেখা দিয়ে আসো। আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই। ওইখানে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় 4 তলায়। একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায়, গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল। আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না? পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ। আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায়, মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয়। এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস? আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম, সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে 20টা তারা বাড়ি মারে। আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো, আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না, শুধু ছটফট করে কাঁপাকাঁপি করছিলাম। এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে, তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপরেও তারা প্রায় 2-3 জন আমাকে আঘাত করতে থাকে। অন্যদিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৌহিদ আফ্রিদির সাথে কথা বলছিল, মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে, আপনি যা চাচ্ছেন তার চেয়ে এক্সট্রিম হয়ে যাচ্ছে। অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে তারপরও পুলিশ অফিসার মানে নাই। সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব, একটা বস্তা রেডি কর, ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো। আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই। পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে, আমার তো বাধা, আমাকে এইভাবে বসায়। তো এইভাবে বসে বলতেছে সরি বল তৌহিদ আফ্রিদিকে সরি বল। তখন আমি ভিডিও কলের মধ্যে তৌহিদ আফ্রিদিকে সরি বলা শুরু করলাম, আমি মাপ চাওয়া শুরু করলাম। যেহেতু আমার চোখ বাঁধা, আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু জানি না। শুধু আমি এইভাবে বসেছিলাম মাটির মধ্যে, বসে বসে বলতেছি ভাই আমাকে মাফ করে দেন, ভাই যা করছি জীবনে অনেক বড় ভুল করছি, আর কোনোদিন আমি ভিডিও বানাবো না। এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি জানো কোনো ভিডিও টিডিও না বানাই। তো যে পুলিশ আমার শরীরের মধ্যে আঘাত করছিল ওনার নামও ছিল সায়েম। উনি আমাকে বলতেছে যে 10-20 হাজার টাকা দে, তাহলে তোর মাইকটা একটু কম হবে। তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কিভাবে টাকা পয়সা দিব? আমি কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি, সেটা দিয়ে কোনোভাবে চলি। তখন বললো যে ফকিন্নির বাচ্চা, এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না, তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে। মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে, প্রায় 1 ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয়। এবং এসে আমি যখন কান্না করছিলাম, যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা, আমি কান্না করছি, তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে, মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে। উনারা বলে দিচ্ছে, আমি সেটা লিখছি, লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে আসি। এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে, 4-5 বার শুট নিচ্ছে। সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৌহিদ আফ্রিদিকে নিয়ে যে ভিডিও বানাইছে এটা ভুল হয়েছে, আর জীবনে এরকম কিছু করবো না। ওই ভিডিওটা হয়তো আফ্রিদির কাছে তারা দিচ্ছে, এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৌহিদ আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে। তো শুধু আমি এটা বলবো, আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই। আমি তখন সত্য কথা বলতাম, যে অন্যায় যেখানেই হচ্ছে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করতাম। তো আমি চিন্তা করি না কোনোদিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায়ভাবে আমাকে এইভাবে পিটাবে। ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন, আমার নামে কোনো অভিযোগ নাই, আমার নামে কোনো মামলা নাই, অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ব্যাড সাইডও আছে। তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাড সাইড আপনারা পাইছেন কিনা, আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা আজ পর্যন্ত। আমি সবসময় চিন্তা করছি যে আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে, ভালো কাজ করতে হবে, যাতে করে জনগণ আমাকে ভালো বলে। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই, সত্য কথা কয়জনকে বলতে দেখছেন? কারণ সত্য কথা তারা বলতে পারে না, বললেই তাদের অবস্থা এরকম ভয়াবহ হয়। আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে, আমি যখন হ্যান্ডকাপটা পিছনে আমার বাধা হয়েছে ডিবি অফিসের, তখন আমি জাস্ট চিন্তা করতেছি যে আমি কি বড় অন্যায় করছি, আমি অনেক বড় ক্রিমিনাল, আমার নামে কোনো জিডি নাই, আমার নামে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই, কে ডাকাইলো, কি কারণে করলো, আর একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া। এবং আমার সামনে একটা খাতা নিয়ে লিখতেছে, মানে 7টা-8টা মামলা লিখে ফেলছে, আমি জামাত শিবির করি, আমি হুজুরদের পক্ষে কথা বলি, আমি এটা ওইটা জঙ্গি, কত কিছু বলছে তারা। এবং এক পর্যায়ে আমার হাতে একটা পিস্তল দিয়ে তারা ছবিও তুলছে। মানে সেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। প্রায় 1টা ঘন্টা এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম নিয়ে আমাকে পিটাইছে। শুধু লাঠি দিয়ে আঘাত করছে তা কিন্তু না, তারা হাত দিয়ে আমার গালের মধ্যে অল টাইম মারতে থাকছে। কে মারছে, কি করছে আমি জানি না ভাই। আমার সাথে কি ঘটছে আমি আজ অব্দি কাউকে এই বিষয়টা বুঝাইতে পারি নাই। আমি কখনো আমার অনুভূতি আমি শেয়ার করতে পারি নাই। খালি বলছি যে আল্লাহ একদিন তুমি এটা বিচার করবা। আমি সত্য কথা বলছি, এই জন্য আমার উপর আঘাত করা হয়েছে, এটা বিচার একদিন তুমি করবে। এই যুক্তরাজ্যে তো প্রায় 15-20 বছর ধরে আছি। এখন হয়তো বিএনপি কোনো আন্দোলন করে না, আর আন্দোলনের দরকারও নাই, মানে যুক্তরাজ্যের বিএনপির কথা বলতেছি, যেহেতু তারা ক্ষমতায় আসবে। কিন্তু আওয়ামী লীগের আমলে তো তারা প্রচুর আন্দোলন করতো, এবং আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা যখন আসতো তখন বিএনপিকে তেমন দেখা যেত না। মানে আওয়ামী লীগের কোনো মন্ত্রীরা আসলে অতটা কেয়ার করতো না। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসলে ওরা পুলিশের কাছে রিকোয়েস্ট করতো, পুলিশ বলতো ঠিক আছে, হোটেলের সামনে এই জায়গা দিয়ে দিলাম, এই 2 জায়গার ভিতরে থাকবা, থাকে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা প্রোটেস্ট করবা, তারপর চলে যাবা। তো বিএনপি ওটাই করতো, নিয়ম অনুযায়ী প্রোটেস্ট করতো, করে চলে যেত। কিন্তু এই আওয়ামী লীগ যা করতেছে এরকম কিন্তু দেখি নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল
তারা এই 15টা বছর কি না করছে, এত অত্যাচার, এত নির্যাতন, এত গুমখুন তো বিএনপির উপর করছে না করছে তো বিএনপির উপর, জামাতের উপরে। কিন্তু ওরা কিন্তু ওই বিদেশে হাসিনা গেলে ওই নিয়ম মেনেই ওরা প্রোটেস্ট করতো। কিন্তু এই আওয়ামী লীগ আজকে যা করলো অত্যন্ত ন্যাক্কারজনক। একটা দূতাবাসে হামলা, এই দূতাবাসে হামলা মানে ওই দেশের উপরে হামলা। কারণ ওই আমেরিকাতে কিন্তু দূতাবাসটা কিন্তু একটা ক্ষুদ্র বাংলাদেশ, কারণ ওই দূতাবাসের জমিটা কিন্তু আমেরিকার আইনের ভিতরে না, এটা বাংলাদেশের আইনের ভিতরে। তো আজকে সেই কনসুলেটে যারা হামলা চালালো তারা অবশ্যই অপরাধী। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি গিয়েছেন নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক কনসুলেট অফিসে একটা অনুষ্ঠানের আয়োজনে সেখানে ভাষণ দিবেন। সেই জায়গায় প্রেস সেক্রেটারি গোলাম মর্তুজাও ছিল। তো সে ঢোকার সময় এই সময় একেবারে আওয়ামী লীগের লোকেরা তেরে মেরে আইসা মানে একদম তাকে পিড়াইবে, তাকে মারবে, তারপরে বাজে বাজে গালি দেয়, স্লোগান দেয়, ডিম মারে। যদিও কিছুই তার গায়ে লাগে নাই এবং তার কাছে যেতে পারে নাই, বাট এগুলো তারা চেষ্টা করছে এবং কনসুলেট অফিসের কাজ ভেঙে ফেলেছে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ। আমি আমেরিকা ছিলাম না, বাট আমি কিন্তু এই লন্ডনে দেখেছি বিএনপির প্রোটেস্টগুলো। বিএনপি খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা, স্বৈরাচার হাসিনা, এর বেশি কিছু বলতো না। কিন্তু এই মানে এইগুলো, এই আওয়ামী লীগের লোকগুলো এত অকথ্য ভাষায় গালিগালাজ করে, খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং তারা কনসুলেট অফিসে হামলা করেছে এবং সেখানে কাজ ভেঙেছে। এবং এটার কিন্তু একটা ভয়াবহ কনসিকুয়েন্স আছে। কারণ আমেরিকার মতো জায়গায় আইনের শাসন, সেখানে আজকে যারা যারা আওয়ামী লীগ করে এবং ভাবতেছে যে আওয়ামী লীগ করে এরকম করলেই আমেরিকান সরকার অ্যাসাইলাম দিয়ে দিবে, ওই দিন শেষ। তুমি আমেরিকায় আসো অবৈধভাবে এবং আওয়ামী লীগ করে তুমি করতেছো, কাজ ভাঙতেছো, ওই দিন আর নাই। ওই অ্যাসাইলাম মারবা, আবার দূতাবাসের কাজ ভাঙবা, সিসিটিভি রেকর্ড চেক করে করে সবাইকে গ্রেপ্তার করা হবে আমেরিকাতে। দর্শক, আমি শুনেছি এই ঘটনায় নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে, এবং সেই মামলায় একটা সন্ত্রাস দমন আইন আছে যে আমেরিকার, সেই আইনে আওয়ামী লীগকে আমেরিকার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা তারা করবে। আমি একটু যদি পড়ি যে আপনারা সবাই জানেন যে মেক্সিকো রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি, যিনি আগে হোয়াইট হাউসের জাস্ট বিডি নিউজের করেসপন্ডেন্ট ছিলেন, তো তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি আমেরিকাতে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিদেশে অবস্থিত সকল মিশন এবং দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব, তার মানে আমেরিকার দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তম অংশীদার আমেরিকার মাটিতে বাংলাদেশের পতিত স্বৈরাচার সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি জেনেছি যে আমেরিকায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা মামলা করবে এবং তারা মার্কিন সন্ত্রাস আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলবে এবং যুক্তি দিবে এই যে বাংলাদেশের একজন রানিং মিনিস্টার, সে তোমাদের দেশে এসে পর্যন্ত সে নিরাপত্তা পায় না, এবং পুলিশের সামনে তারা কনসুলেট অফিসের কাজ ভাঙে, সম্পদের ক্ষতি করে জানমালের ক্ষতি করতে চায়। সুতরাং আমেরিকাতে এই সংগঠনটি নিষিদ্ধ করা হোক, এবং যদি নিষিদ্ধ করা হয় তাহলে দর্শক আওয়ামী লীগের জন্য বিরাট ধাক্কা, যে তারা বাংলাদেশেও নিষিদ্ধ, তো আমেরিকাতেও নিষিদ্ধ। এবং যদি আমেরিকাকে নিষিদ্ধ করে, আপনারা জানেন যে এই আমেরিকা যে পথে চলে, ইংল্যান্ডও ওই পথেই চলে, অস্ট্রেলিয়াও ওই পথেই চলে, তো তাহলে এবং ইউরোপেও ওই পথেই চলে। যদি আমেরিকাতে একবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে পুরা ইউরোপে নিষিদ্ধ হয়ে যাবে, এবং ওরা আসলে ওই ভারত ছাড়া আর কোথাও রাজনীতি করতে পারবে না। আজকে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে মানে ওরাই আর কি মানে ভারতীয় সাংবাদিকরা হাসাহাসি করে যে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে, তার মানে দ্বারা এটাই যে শেখ হাসিনা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এছাড়া আর তো কলকাতা আওয়ামী লীগের অফিস খোলার কোনো অর্থ নেই, তাই না? আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশে, অফিস খোলে কলকাতায়, কোনো যুক্তি আছে? যুক্তি তো নেই, বাট সেটাই করতেছে এবং মোদি দেখেও দেখছে না। তো যেটা বলতেছি যে আজকে আমেরিকাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, এর জন্য আমেরিকাতে আওয়ামী লীগ অচিরে নিষিদ্ধ হতে যাচ্ছে, এবং রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি তার সর্বোচ্চ চেষ্টা করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসকে সহযোগিতা করবেন। তারা আজকে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে এর শাস্তি পেতেই হবে, এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং এতে এদের শাস্তি নিশ্চিত হবে, এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগ আমেরিকার মাটিতে নিষিদ্ধ হবে।